কিরে, খাবি না? আয় কাছে, আয় 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 কাছে, আয় কাছে আয়। কথাটা বলে হাতে ঝুলতে থাকা মাংসের টুকরোটা ঘরের কোণ লক্ষ্য করে বাড়িয়ে ধরে লোকটি। আর ধরতেই অন্ধকারে জমাট বাঁধা ঘরের কোণ থেকে ভেসে আসলো একটা গড়গড় শব্দ। পরক্ষণেই ধীর গতিতে এগিয়ে আসলো প্রাণীটা, আর তাতে মানুষটার গতিবিধিও খানিকটা বদলে গেল। কিছুটা পিছনে সরে এসে হাত বাড়িয়ে আবার ডাকলো, আয় 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 কাছে, আয় কাছে, আয় আয় কাছে। এবার আর ধীর গতি নয়, মাংসের তীব্র ঝাঁঝালো গন্ধটা নাকে যেতেই চঞ্চল হয়ে উঠল প্রাণীটা। এক লাফে হাতে ধরে থাকা মাংসের টুকরোটা ছুঁতে চাইল, কিন্তু পারল না। গলা আর পায়ে বাঁধা শেকলগুলো বাঁধ সাধল। টান পড়তেই সশব্দে ঝনঝন করে বেজে উঠল শিকলগুলো। প্রাণীটা ততক্ষণে মাংসের টুকরোটাকে নিজের করে পাওয়ার জন্য তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে, কিন্তু শক্ত লোহার শিকলের কাছে হার মেনে কেবলই ছুটোছুটি আর কণ্ঠে তুলছে গড়গড় আওয়াজ। সেই আওয়াজে যে রাগটাই বেশি প্রকাশ পাচ্ছে সেটা বুঝতে অসুবিধা হয় না লোকটার। আর তাতেই ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা বিশ্রী হাসি। হাসতে হাসতেই হাতে ধরে থাকা মাংসের টুকরোটা ছুঁড়ে দিল অন্ধকারে। আর দিতে এক লাফে সেই মাঝারি আকারের টুকরোটার ওপর ঝাঁপিয়ে পড়ল প্রাণীটা। তারপর দুই হাতে ছিঁড়ে মানুষের মতো খেতে শুরু করল। প্রাণীটার এমন উন্মাদের মতো আচরণে যেন লোকটার হাসি এইবার এই কান থেকে ওই কান অবধি ঝিনিক খেলতে লাগলো। ছুঁড়ে দেওয়া মাংসের টুকরোটা ফুরিয়ে আসতেই আবারও আক্রমণাত্মকভাবে তেড়ে আসলো প্রাণীটা, কিন্তু এবারও পারল না। টান পড়ল পা আর গলায় বাঁধা শেকলে। লোহার শিকল বসে যায় কাঁধে, আর তাতেই খানিকটা ব্যথা পেয়ে গঙিয়ে ওঠে প্রাণীটা। দপ করে জ্বলে ওঠে মশালের মতো চোখ দুটো। লোকটি আরো কয়েকটা মাংসের টুকরো এদিক ওইদিক ছুঁড়ে দিল, আর দিতেই দুই পায়ে ভর দিয়ে বানরের মতো লাফিয়ে লাফিয়ে সেইগুলোকে খেতে শুরু করলো প্রাণীটা। পরম তৃপ্তির সেই আহার, যেন কত বছর ধরে জমিয়ে রাখা ক্ষুধার অবসান ঘটতে চলেছে আজ। খাওয়া যখন শেষ হলো তখন প্রাণীটা আবারও এগিয়ে আসলো কাছে। তাকিয়ে থাকলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। তবে এই চাহনিতে রাগের ছিটে ফোঁটাও নেই। যা আছে তা হলো করুণ মিনতি, সেই সাথে কৃতজ্ঞতা। নিমেষেই চোখ দুটো ভিজে ওঠে প্রাণীটার। হাত পা নেড়ে যেন কিছু একটা বলতে চায় সামনে হাঁটু গেড়ে বসে থাকা মানুষটার উদ্দেশ্যে, পারে না। তার বদলে কেবলই গোঁ গোঁ আওয়াজ ভেসে আসে। প্রাণীটার এমন আচরণে এইবার নিজের ডান হাতটা বাড়িয়ে দিল মানুষটা, কিন্তু বেশি কাছে নয়। আর দিতেই প্রাণীটাও হাত বাড়ালো। তার দিকে বাড়িয়ে দেওয়া হাতটা ধরতে চাইল, কিন্তু নাগাল পেল না।
বেশ খানিকটা ফাঁক থেকেই গেল দুইটা হাতের মাঝখানে। তবুও হাতটা ধরার জন্য প্রাণপণে হাত নাড়তে থাকলো প্রাণীটা। চোখের দৃষ্টিতে করুণ আকুতি, কিন্তু তা লোকটির মনকে এতটুকুও প্রভাবিত করল না। আর দেরি না করে লোকটি উঠে দাঁড়ায়, তারপর বেরিয়ে আসে ঘর থেকে। লোকটি ঘর থেকে বেরিয়ে গেলে প্রাণীটা কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে সেদিকে, তারপর মিলিয়ে যায় ঘরের অন্ধকার কোণে, যেখানে সে একটু আগে কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। স্টোরি বাংলা। গল্পের নতুন ঠিকানা। আপনারা শুনছেন স্টোরি বাংলা। আর আজকে স্টোরি বাংলার বিশেষ নিবেদন সজীব মাহমুদ নীলের কলমে হিংস্র জাল। গল্প পাঠে রৌনক, গল্পের সূত্রধার আমি শিউলি। শুরু হচ্ছে সজীব মাহমুদ নীলের কলমে হিংস্র জাল। স্যার, আসবো? নিজের ডেস্কে বসে গতকাল খবরের কাগজের প্রথম পাতায় ছাপানো কলমটা দেখছিলেন অনিমেষ বসু। দরজায় কারো কণ্ঠ শুনে এবার দরজার দিকটায় তাকিয়ে বললেন, আরে শুভ্র, এসো এসো এসো, বসো। অনুমতি পেয়ে ঘরের ভেতরে ঢুকলো শুভ্র। অনিমেষ বসু চেয়ার দেখিয়ে বসতে বললেন, বসো। তারপর তোমার খবর, সব ঠিকঠাক তো? প্রতি উত্তরে সামনের দুটি খালি চেয়ারের একটি টেনে বসতে বসতে শুভ্র বলল, এই তো স্যার, চলছে। বেশ বেশ বেশ। শোনো, যে কারণে তোমাকে ডাকা সেই কথাটা আগে তোমার সঙ্গে সেরে নিতে চাই। তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজের ভার দিতে চাই। ব্যাপারটা বুঝতে পারছো কতটা সিরিয়াস? আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ কাজের ভারটা তোমাকে দিতে চাই, সেটাতে তোমার খুব একটা বেশি অসুবিধা হবে না। না না, একদমই না। বরং এমন দায়িত্ব পেলে আমার ভালোই লাগবে। দেখো, অনেক ভেবে দেখলাম, বুঝলে, এই এই দায়িত্বটা যদি কেউ ভালোভাবে পালন করতে পারে তাহলে সেটা হলো তুমি। ইয়েস, ইউ শুভ্র। এই কাজের দায়িত্বটা একমাত্র তুমিই ভালো করে পালন করতে পারবে বলে আমার মনে হয়। বাই দ্য ওয়ে, তুমি গতকালে খবর কাগজটা ভালো করে লক্ষ্য করেছো কি? যে খবরটা বেরিয়েছে সেই খবরটা আশা করি তোমারও চোখে পড়েছে। দেশের সমস্ত খবর কাগজেই বেরিয়েছে সেটা। কোনো এক রিপোর্টারের হঠাৎ এমন নিরুদ্দেশ হওয়ার বিষয়টা? শুভ্রর কথায় একটা দীর্ঘশ্বাস ছাড়েন অনিমেষ বসু। ঠিকই ধরেছ, একদম ঠিক। এরই মধ্যে উপর থেকে বেশ কয়েকবার ফোন করা অলরেডি হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব কেসটা যেন শেষ করা হয়। বুঝতেই পারছো তো, মিডিয়ার একজন সহকর্মী যদি এমন করে নিরুদ্দেশ হয়ে যায় তাহলে সেটা খুব একটা ভালো কথা নয়। তার উপরে যদি কেসটার কোনো কুল কিনারা খুঁজে না পাওয়া যায় তাহলে বুঝতেই পারছো কি হতে পারে। আশা করতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ স্যার, তা এক প্রকার পারছি। তাই আমি সব দিক বিবেচনা করে এটাই সিদ্ধান্ত নিলাম, শুভ্র, এই কেসটার দায়িত্ব তুমিই নাও। বেশ, তাই হবে। কিন্তু তার জন্য তো আমার কিছুটা সময় লাগবে। তাছাড়া আপনি তো জানেনই যে একটা সাংবাদিকের শত্রুর সংখ্যা নেহাতি কম নয়। তাই সবটা দেখে শুনেই সামনে এগিয়ে যেতে হবে স্যার। তা নাও, কিন্তু কিন্তু খুব বেশি সময় নিও না। আমি চাই যত দ্রুত সম্ভব কেসটাকে বন্ধ করে দিতে। বুঝতেই পারছো, মিডিয়া এমনিতে খুব ক্ষেপে আছে, তার উপরে দিনের পর দিন যদি এইভাবে কেটে যায় তাহলে আই থিঙ্ক খুব বেশি দিন তাদের ঠেকিয়ে রাখা সম্ভব হবে বলে আমার মনে হয় না। বেশ বেশ, শোনো, এই ফাইলটা রাখো।
এখানে নিখোঁজ রিপোর্টারের কিছু তথ্য আছে, কিন্তু কিন্তু আমার মনে হয় এই সমস্ত তথ্য দিয়ে তোমার কিছুই লাভ হবে না। তাই মোট কথা বলা ভালো, তুমি এখন সম্পূর্ণ অন্ধকারে। আলোটা ঠিক কোথায় সেটা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। একা? প্রশ্নটা শুনে সহাস্য চোখে তাকালেন অনিমেষ বসু। চোখে মুখে খেলা করছে কৌতুকের হাসি। একটু গলা নিচু করেই বললেন, একা পারবে না? বেশ চিন্তার বিষয় হলো। তাহলে বেশ, তাহলে একটা কাজ করি শুভ্র, পরমাকে তোমার সঙ্গে রেখে দিই, হ্যাঁ, সাহায্য করার জন্য। আর যাই হোক, তাতে অন্য কিছু না পারলে মনে জোরটা একটু হলেও বাড়বে। কি বলো, রেখে দেবো পরমাকে? কথাটা শুনে খানিকটা হকচকিয়েই গেল শুভ্র। প্রস্তাবটা মোটেও স্বাভাবিক বলে মনে হলো না ওর কাছে। কারণ অনিমেষ বসুর চোখে মুখে এমন যে হাসি খেলে যাচ্ছে, তার অর্থ আর কেউ না বুঝলেও শুভ্রর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। প্রতিউত্তরে একটু হাসে শুভ্র। বেশ, তাহলে ওকে আমি বলে দিই। শুভ্র আরও কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলা হয়ে উঠল না। কারণ সে জানে পরমা নামটা যখন একবার উঠেছে, তখন কথা যত বাড়বে অনিমেষ বসুর মুখে নামটা তত বেশি উচ্চারিত হবে। আর যদি সেটাই হয়, তাহলে ওর বুকের বাম পাশটায় যে ঢিপ ঢিপ আওয়াজটা উঠেছে এরই মধ্যে, সেটা কেবল ওর মাঝেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাইরে বেরিয়েও আসবে। তার থেকে যত দ্রুত ওঠা যায় ততই ভালো। সামনে বসে কুটিল হাসি হাসতে থাকা লোকটার লক্ষণ আর গতিবিধি খুব একটা সুবিধার মনে হচ্ছে না। ফাইলটা নিয়ে উঠে দাঁড়ায় শুভ্র। আর দাঁড়াতেই সে লক্ষ্য করে সামনে বসে থাকা নির্লজ্জ মানুষটার হাসি বেড়েই চলেছে। ফাইলটা নিয়ে শুভ্র নিজের ডেস্কে ফিরে এসে একবার চোখ বুলিয়ে নিল রিপোর্টগুলো। ঠিকই আন্দাজ করেছিল সে, যে লোকটা দুদিন আগে নিখোঁজ হয়েছে সে 8-10টা রিপোর্টারের মতো নয়। নাম অতুল দেব, পেশায় ক্রাইম রিপোর্টার। আর এইসব লোকের শত্রুর অভাব থাকার কথা নয়, অর্থাৎ কাজটা বেশ ঝুঁকিপূর্ণ। তদন্তের সময় বিপদের ভয় থাকাটা অস্বাভাবিক নয়। কিন্তু শুরুটা করবে কিভাবে? লোকটা সম্পর্কে বেশি লেখা নেই এই ফাইলে। একবার অতুল দেবের অফিসে গেলে মন্দ হয় না। আর সময় নষ্ট করে না শুভ্র, বেরিয়ে পড়ল। ঠিক করলো প্রথমে তার বাড়িতে একবার খোঁজ খবর নিয়ে তারপর সোজা যাবে অফিসে। বাইকে চেপে মিনিট 20 পর শুভ্র যে সাদা রং করা বাড়িটার সামনে এসে দাঁড়ালো, এই বিশাল বাড়িটাকে যে কেউ কোনো শহরের বিখ্যাত ধনী ব্যবসায়ীর প্রাসাদ বলে ভুল করবে। অথচ ভুল ঠিকানায় সে আসেনি। বিভিন্ন কারুকার্যে ভরা বিশাল প্রাসাদের মতো গেটের ঠিক ওপরেই বড় বড় অক্ষরে লেখা দেবালয়। একজন সামান্য রিপোর্টারের বাড়ি যে এতটা বিলাসবহুল হতে পারে, সেটা শুভ্র এখানে না আসলে জানতেই পারত না। বাইরে থেকে ঠিক যতটা ভেবেছিল, ভেতরে ঢুকে আরো অবাক হয় শুভ্র। এটা কোথায় এসে পৌঁছালো সে? আপনি এখানেই বসুন, আমি দাদাবাবুকে ডেকে দিচ্ছি। শুভ্রর পরিচয় পেয়ে যে লোকটি তাকে বাড়ির ভেতর পর্যন্ত নিয়ে আসলো, সেই বলল কথাটা। সে চলে যেতেই চারিদিকটা একবার চোখ বুলিয়ে নিল শুভ্র। এই বাড়ির ভেতরের দিকটা বেশ বড় জায়গা, বাগানের ঠিক পাশেই শান বাঁধানো বসবার মতন জায়গা। সেখানেই বসল শুভ্র। বেশি দেরি করতে হলো না। মিনিট খানেক পরেই লোকটি আবার ফিরে এসে বলল, আপনি বসুন, দাদাবাবু আসছে। কি আর করা, অগত্যা বসতেই হলো। দাদাবাবু বলে সম্বোধন করা ভদ্রলোকটি অর্থাৎ অমর্ত্য দেব আসলেন ঘড়ি ধরে ঠিক 10 মিনিট পর। বয়স খুব বেশি নয়, বছর 50 হবে। কিন্তু এরই মধ্যে শোকের ছায়া এসে লেগেছে শরীরে। আর তাতেই খানিকটা সামনের দিকে ঝুঁকে পড়েছেন ভদ্রলোক। শুভ্রকে দেখে 2 হাত জড়ো করে অতি নিম্ন স্বরে বললেন,
বসিয়ে রাখলাম বলে কিছু মনে করবেন না। আগে না, আমি এসেছিলাম অতুল দেবের বিষয়ে কয়েকটা প্রশ্ন করতে। শুভ্র দেখল অতুল দেব নামটা শুনেই ভদ্রলোকের মুখের ভাবগতি কেমন যেন বদলে গেল। কিন্তু এখন সেসব দেখলে তো চলবে না। আচ্ছা, অতুল দেব আপনার কে হন? অতুল আমার ছোট ভাই। বাবা গত হওয়ার পর থেকে আমার কাছেই মানুষ। কিছু মনে করবেন না, তিনি খুব সম্ভবত আপনার আপন ভাই নন। আমি কি ঠিক বলছি? ঠিক। আমার মা মারা যাবার পরে বাবা আবার বিয়ে করেন। যদিও সে আমার সৎ ভাই ছিল, কিন্তু আমি কখনো তেমনটা মনে করিনি। সারা জীবন নিজের ভাই হিসেবেই দেখে আসছি। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু কি করব বলুন তো? আমাদের কাজই তো কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া। এর জন্য অবশ্য কম বদনাম শুনতে হয় না। কি আর করার। আপনাকে কিছু প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। মনে করার কিছু নেই, আপনি প্রশ্ন করুন। অনুমতি পেয়ে খানিকটা সময় নেয় শুভ্র, তারপর আবার প্রশ্ন করে। আচ্ছা, আপনি তো জানতেন অতুল দেব যে কাজ করছে সেটা খুবই বিপজ্জনক, তবুও করতে দিলেন? দিতে তো চাইনি। আর তাছাড়া আপনি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে টাকা পয়সার কোনো অভাব ছিল না কোনো কালেই, এখনো নেই। কিন্তু অতুল ঠিক বাবার মতনই জেদি আর এক গুঁয়ে। ওর যেটা ভালো লাগবে ও সেটাই করবে, কারোর কোনো কথা শুনতো না। তাই আমি আর নির্দেশ করতেও পারিনি, কারণ আমি জানি যে করলেও তাতে কোনো লাভ হতো না। কিছু মনে করবেন না, এবার যে প্রশ্নটা আমি করব সেগুলো একান্তই ব্যক্তিগত হলেও আমার তদন্তের কাজে খুব হেল্প করবে। আশা করি আপনি আমাকে সহযোগিতা করবেন। নিশ্চয়ই, আপনি নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। আপনাদের যে সম্পদ আছে সেগুলো তো দুই ভাগে বিভক্ত হবে, তাই না? না, বাবা আমার ছোট ভাইকে খুব ভালোবাসতেন, তাই তিনি মারা যাওয়ার আগেই সম্পদের একটা উইল করে রেখে গেছেন, যেখানে বলা রয়েছে তার সম্পদের 80% পাবে আমার ছোট ভাই, আর বাকি 20% আমি। এইবার শুভ্র খানিকটা নড়ে চড়েই বসল, বলল, এটা আপনি আগে জানতেন? না, বাবা মারা যাওয়ার পর সেটা জেনেছি। এখন আমি যদি সন্দেহ করি যে এই অঢেল সম্পদের লোভে আপনি সৎ ভাইকে খুন করেছেন, তাহলে কি সেটা অমূলক হবে? একেবারেই অপ্রত্যাশিত প্রশ্ন। শুধু তাই নয়, আক্রমণাত্মক বটে। তবুও ভদ্রলোক কিন্তু একটুমাত্র বিচলিত হলেন না, বরং শান্ত কণ্ঠেই বললেন, না, একদমই না। কারণ এমনটা ঘটতে দেখা যায় অনেক, কিন্তু সন্দেহ করবার আগে আপনাকে আমার সম্বন্ধে একটু জেনে নিতে হবে। আমি জানতাম এই প্রশ্নটা করবেন, আর তাই তো একেবারে প্রস্তুত হয়েই এসেছি। কথাগুলো বলতে বলতে নিজের ফতুয়ার পকেট থেকে দুটো কাগজ বের করে এগিয়ে দিলেন শুভ্রর দিকে। একটু অবাক হই কাগজ দুটো একবার দেখল শুভ্র, আর দেখতে দেখতে মনের কোণে জমতে থাকা আইনি সন্দেহটা কেমন যেন উবে গেল। কাগজ দুটো ভদ্রলোকের দিকে এগিয়ে দিতে দিতে বলল, আপনি কাউকে সন্দেহ করেন? অতুল দেবের কোনো শত্রু? দেখুন, ওর যে শত্রু থাকবে এটাই স্বাভাবিক, বরং না থাকলেই সব থেকে বেশি অবাক হতে হয়। সবই জুটেছে তার কর্মক্ষেত্রে, হুমকি, চিঠি থেকে টেলিফোন, কোনোটাই কম আসতো না। কিন্তু অতুল এসব নিয়ে কখনো ভাবেনি। এখন যদি সন্দেহ করতে হয় তাহলে সবাইকে করতে হবে, কিন্তু সেটা তো ভালো কাজ হবে না। হুমকি ফোন কল? আপনি যদি জানতে পারেন যে কোনো এক সাংবাদিক আপনার ক্ষতি করার জন্য পিছু লেগেছে, আপনি নিশ্চয়ই তাকে ছেড়ে দেবেন না, দেবেন কি? অতুল অনেক রাঘব বোয়ালের মুখোশই টেনে হিঁচড়ে খুলে দিয়েছে, ভবিষ্যতেও হয়তো দিত। তাই এইসব টুকটাক হুমকি ধামকি এটা আসাটা খুবই স্বাভাবিক। তার মানে আন্ডারওয়ার্ল্ড? এই প্রশ্নে ভদ্রলোক খানিকটা হাসলেন, তারপর বললেন, আপনি দেখছি অতুলের বিষয়ে কিছুই জানেন না।
যদি জানতেন তাহলে এই কথা অন্তত বলতেন না। কথাটা শুনে নিজের প্রতি রাগ হলো শুভ্রর। একেবারে আহম্মকের মতো কাজ হয়ে গেছে। লোকটা সম্পর্কে কিছুই না জেনে হুট করে এখানে আসাটা মোটেও ঠিক হয়নি। খুব বেশি না হোক অন্তত কিছুটা ধারণা নিয়ে আসা উচিত ছিল। বড্ড তাড়াহুড়ো হয়ে গেছে। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে শুভ্র উঠে দাঁড়ালো। আজ তাহলে আসি। আশা করি আপনি আমার কথায় কিছু মনে করেননি। তবে আবার আসবো। অনেকগুলো প্রশ্ন এখনো বাকি রয়ে গেল। আপাতত যেটুকু জানতে পারলাম সেগুলোর বিষয়ে একটু খোঁজ খবর নিতে হবে। কথাগুলো বলে চলেই যাচ্ছিল শুভ্র, কিন্তু কি যেন ভেবে হঠাৎ থেমে গেল। আচ্ছা, শেষবার আপনাদের ঠিক কি বিষয়ে কথা হয়েছিল? মানে কোনো কেসের কথা বলেছিল কি? অতুল বাড়িতে খুব একটা সময় থাকতো না, আর যেটুকু সময় থাকতো ওই আমাকে টুকটাক কিছু কথা বলতো। সঠিক করে কিছু বলতে পারছি না, তবে তবে দিন 7 আগে ওর কাছে একটা লোক এসেছিল। অবশ্য অতুল তখন বাড়িতে ছিল না। তবে লোকটাকে প্রশ্ন করে জানতে পারলাম যে কি যেন একটা দরকার আছে অতুলের সাথে। আমাকে না বলল না, আমিও প্রশ্ন করিনি, কারণ ওর কাজের বিষয়ে আমি খুব একটা নজর রাখি না। কারণটা নিশ্চয়ই আপনাকে আবার বলে দিতে হবে না? আজ্ঞে না, ধন্যবাদ। আর কথা বাড়ায় না শুভ্র, হাঁটতে থাকে সদর দরজার দিকে। ভারী আশ্চর্য মানুষ তো এই অতুল দেবের ভাই। এতগুলো প্রশ্নের মুখোমুখি হয়েও বিন্দুমাত্র বিচলিত তো হলোই না, বরং তাকে যে কোনো প্রকার সন্দেহ করবে তারও বা উপায় কি? শুভ্র যখন অতুল দেবের অফিস থেকে ফিরল তখন রাত 8টা। বাসায় ঢোকেই ড্রয়িং রুমে যে মানুষটা বসে আছে তার দিকে একবার আর চোখে তাকালো সে। লোকটি কিন্তু শুভ্রর দিকে ফিরেও তাকালো না, আর তাতেই খানিকটা গলা উঁচিয়ে বলে উঠল, বলছি, ঘরে কি মানুষ আছে? যদি থেকেই থাকে তাহলে কি তার চোখ নেই? একটা মানুষ যে ঘরে আসলো সে বিষয়ে কারো কোনো ভ্রুক্ষেপও তো থাকা উচিত, তাই না? হাঁকাহাঁকি ডাকাডাকি করেও যখন কারো সাড়া পাওয়া গেল না, তখন অগত্যা সে নিজেই টিভিটার সামনে গিয়ে দাঁড়ায়। আর দাঁড়াতেই এতক্ষণ যে মানুষটি এক মনে গভীর দৃষ্টিতে টিভির পর্দার দিকে তাকিয়েছিল তার একটু ব্যাঘাত ঘটতেই, এই সরবি নাকি গুলি করে খুলি উড়িয়ে দেবো? বলেই গলা বাড়িয়ে দিয়ে অন্য দিক দিয়ে নজর দেওয়ার চেষ্টা করলো টিভির দিকে। না, তোমাকে আর সেটা করতে হবে না। কোন দিন শুনবে কেউ গুলি করে আমার খুলি ফুটো করে দিয়েছে। বলি, তুমি কেমন বাবা? বেছে বেছে এমন একটা সাংঘাতিক লোকের কেসটাই আমাকে দিতে হলো কেন? ডিপার্টমেন্টে আর কেউ ছিল না? ছেলের কথায় খিকখিক করে হেসে ওঠে অনিমেষ বসু। তা সেটা পুলিশের চাকরি নেওয়ার আগে মনে ছিল না? হ্যাঁ, না, তা থাকবে না কেন? ছিল, কিন্তু তখন তো আর জানতাম না যে অন্য কেউ নয়, বরং আমার নিজের পিতাই আমাকে এমন মৃত্যুর মুখে ঠেলে দেবে। কথাগুলো বলতে বলতে সোফার ওপর ধপ করে বসে পড়ে শুভ্র। এখন তো জানলি। যাই হোক, এবার বল, কিছু পেলি কি? পেয়েছি। অতুল দেবের সৎ ভাইয়ের সাথে কথা বলেছি। সত্যি বলতে কি, লোকটাকে প্রথমেই সন্দেহ হয়েছিল, কিন্তু কিন্তু কি? যে মানুষটা নিজেই ক্যান্সারের সাথে লড়ছে সে আর অন্যকে কেন খুন বা নিরুদ্দেশ করে দেবে? তাছাড়া হতো যদি ভদ্রলোকের কোনো ছেলে মেয়ে থাকতো, তাও তো নেই। তাই আপাতত এই দিকটা বাদ দিতেই হলো। আর এই যে অতুল নামের লোকটার কিন্তু শত্রুর অভাব ছিল না। ওনার কাজই বেছে বেছে মানুষকে শত্রু বানানো। তবে হ্যাঁ, একটা কথা জানতে পারলাম, সেটা হলো যে তিনি নাকি যেদিন নিখোঁজ হন সেদিন সকালে প্রফেসর প্রণবচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিল। কথাটা শুনে খানিকটা চুপ করে থাকে অনিমেষ বসু। হাঁ হয়ে থাকা মুখের নিচের দিকটা খানিকটা ঝুলে পড়ল। তোমার আবার কি হলো? না, আসলে ভাবছি তার হঠাৎ সেখানে কি কাজ থাকতে পারে। দেখ, আমার জানা মতে কোনো সায়েন্টিস্ট তো একজন ক্রাইম রিপোর্টারকে অন্তত ডেকে পাঠায় না। কিন্তু যদি সে নিজেই গিয়ে থাকে? তা হতে পারে, কিন্তু তবু সেটা কেন? এটা তো সেখানে গেলেই বোঝা যাবে।
বেশ, তাহলে তাহলে তাই কর। শোন শোন, আমি এখন উঠি, বুঝলি তো? রামু টেবিলে খাবার সাজিয়ে রেখে দিয়ে গেছে, তুই খেয়ে নিস। বলেই সোফা থেকে উঠে সিঁড়ির দিকে হাঁটতে লাগলেন অনিমেষ বসু। মানে কি, আমি একা খাবো? আর যদি অসুবিধে হয় তাহলে না হয় ওকে ফোন করে নিস। কাকে বলছি বুঝতে পেরেছিস তো? তবে এত রাতে আসবে বলে তো মনে হয় না। যাই হোক, খেয়ে নিস তুই। বাবার মুখে এমন কথা শুনে একটু হাসে শুভ্র। না, এভাবে আর চলছে না, এর একটা শেষ দেখা চাই। কথাটা ভাবতে ভাবতেই পকেট থেকে ফোনটা বের করে সে, তারপর ডায়াল করে একটা নাম্বারে। দুবার রিং হতেই ওপাশ থেকে একটা মিহি কণ্ঠস্বর ভেসে আসে হাওয়ায়। স্যার ঘুমিয়েছে বুঝি? আচ্ছা, তুমি বাবাকে সবসময় স্যার স্যার বলো কেন বলো তো? তো কি বলবো? তাছাড়া তুমিও তো সেটাই বলো। বলি, কিন্তু সেটা অফিসেই। তো কি বলবো? কঠিন প্রশ্ন, এটা পরে ভাবছি। তার আগে বলো, আমি যদি এখন তোমাকে আসতে বলি তাহলে তুমি আসবে? কোথায় তোমার বাড়ি? হ্যাঁ। জি না, এত রাতে তো নয়। তাহলে আর কি করার, বাবা ঠিকই বলে গেল, আমাকে একাই খেতে হবে। ছাড়ছি, হ্যাঁ, কাল দেখা হবে। লাইনটা কেটে যায় ওপাশ থেকে। প্রশান্তির হাসি হাসে শুভ্র। মেয়েটাকে যে সে হুট করে একবার দেখেই ভালোবেসে ফেলেছে তেমনটা নয়, সেই ছোটবেলা থেকেই দেখে আসছে। একই স্কুলে পড়া শেষ করে একই কলেজে ভর্তি হওয়া। তারপর শুভ্র বেছে নিল তার পছন্দের পেশাটাকে। তখনও পরমাকে যে সে ভালোবাসে এটা মনে হয়নি একবারও। হলো তারও বছরখানেক পর। শুভ্র যখন পুরোপুরিভাবে এই পেশায় নিজেকে জড়িয়ে ফেলেছে। তারপরও আর কি, এই তো চলছে। আসলে ভালোবাসাগুলো বোধহয় এমনই হয়, এমনভাবেই হয়। কখন কে কাকে ভালোবেসে ফেলে বোঝা বড় মুশকিল। পরদিন শুভ্র যখন প্রফেসর প্রণবচন্দ্রের বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন সকাল 10টা। দেখা হওয়া নিয়ে বাড়তি ঝামেলা পোহাতে হলো না, কারণ আগে থেকেই টেলিফোনে অনুমতি নেওয়া ছিল। তবে ঝামেলা বাঁধল অন্য জায়গায়। প্রফেসর প্রণবচন্দ্রের কি যেন একটা কাজ থাকায় শুভ্রকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। তাতে অসুবিধা নেই, কারণ এই বিশাল বাড়িতে অপেক্ষা করতেও যেন ভাগ্য লাগে। অতুল দেবের বাড়িতে সে গতকাল গিয়েছিল, মুগ্ধ হয়েছে, কিন্তু এখানে এসে যেন বিস্ময়ে চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। এটা কি বাড়ি নাকি চিড়িয়াখানা? কত জাতের জন্তু আছে এখানে হিসেব করে শুভ্র। আর পাখির খাঁচা, এইসব দেখতে দেখতে কখন যে প্রফেসর তার চোখের সামনে এসে বসেছেন টেরই পায়নি সে। এগুলো আমি অবৈধভাবে আটকে রাখিনি, আমার কাছে লাইসেন্স আছে। তাছাড়া সরকার যদি চায় তাহলে নিয়ে যেতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে আমার মনে হয় সরকার সেটা করবে না, কারণ এখানে যা দেখছেন সবার দেখভাল কেবল আমিই করতে পারি। কথাগুলো শুনে প্রফেসর প্রণবচন্দ্রের দিকে তাকালো শুভ্র। বলল, খাবারও নিশ্চয়ই অনেক লাগে, যদিও আন্দাজ করতে পারছি না, তবে কম বলে তো মনে হচ্ছে না। এত কোথায় এত? তাছাড়া তোমার কি মনে হয় এরা মাংসাশী? না, একদম নয়। এদের মধ্যে কেউই মাংস খায় না। ওই জন্তুটাকে দেখছো, কি মনে হচ্ছে? কি খায় ও? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর অবশ্য শুভ্র দিতে পারল না, কেবল তাকিয়ে থাকলো প্রাণীটার দিকে। ছোটখাটো মাঝারি গড়নের শরীর, সেই শরীর পুরোটাই লোমে ঢাকা। দেখলেই বুকটা কেঁপে ওঠে। আর সব থেকে বেশি ভয়ঙ্কর হলো
জন্তুটার চোখ আগুনের মশালের মতো যেন জ্বলছে সব সময়। এই দিনের বেলাতেও তা বুঝতে এতটুকু অসুবিধা হচ্ছে না। রঘু, রঘু! প্রণবচন্দ্র খানিক গলা বাড়িয়ে ডাকতেই বছর 50 বয়সের একটি চাকর এসে বলল, হ্যাঁ, আগে হুজুর বলুন। প্রফেসর কিছু না বলে কেবল চোখের ইশারায় কি যেন একটা বললেন, আর তাতেই চাকরটি আবার চলে গেল। যখন ফিরল তখন হাতে একটি ফলের ছুরি। চলো তোমাকে দেখাই। কথাটা বলে প্রণবচন্দ্র চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তারপর একটা নাম না জানা নিকষ কালো প্রাণীর খাঁচার কাছে গিয়ে চাকরটির দিকে আরেকবার আদেশের ভঙ্গিতে তাকাতেই সে ফলের ঝুড়ি থেকে একটা ফল ছুঁড়ে দিল খাঁচার ভেতরটায়। আর অমনি প্রাণীটা এক লাফে ঝাঁপিয়ে পড়ল মাটিতে লুটোপুটি খাওয়া জিনিসটার উপর। তারপর এক নিমেষে সেটাকে সাবার করে দিয়ে আবারও এগিয়ে আসলো তাদেরই দিকে। ভারী অদ্ভুত সেই দৃশ্য। এমন সব ভয়ঙ্কর জন্তুগুলো কিনা শুধু ফলমূল খেয়েই থাকে। ওদের সবাইকে খাবার দিয়ে তোমার নিজের কাজে যাও। চলো আমরা গিয়ে বসি। তুমি যেন কি জানার জন্য এসেছিলে? কথাগুলো বলে উল্টো দিকে হাঁটা শুরু করলেন প্রফেসর প্রণবচন্দ্র। তারপর একটা চেয়ারে বসতে বসতে বললেন, বলো, কি জানতে এসেছো? শুভ্রর ঘোর তখনও কাটেনি। কেন জানি তার সন্দেহাকুল মন কিছুর একটা হিসেব মেলাতে পারছে না। অতুল দেব নামের একজন রিপোর্টারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি জানেন? প্রশ্নটা শুনে ভ্রু কুঁচকে তাকালেন প্রণবচন্দ্র। কোন অতুল দেব? যতদূর আমরা জানতে পেরেছি তিনি আপনার এখানে এসেছিল, ক্রাইম রিপোর্টার। ও হ্যাঁ, এসেছিল। এসেছিল, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে একজন ক্রাইম রিপোর্টার এখানে কেন এসেছিল সেটাই ঠিক বুঝতে পারছি না। তাই বিষয়টা জানার খুব আগ্রহ জাগছে। হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। আমার কাজ অনেকটা সহজ হয়ে গেল। সেটা কেমন? তুমি বোধহয় জানো না, আমার এখানে একটা মেয়ে গত কয়েক বছর ধরে ছিল, কিন্তু হঠাৎই কাউকে কিছু না বলেই চলে যায়। আমরা অনেক খোঁজার পরেও যখন তাকে পেলাম না, তখন স্বাভাবিকভাবেই মনে একটা দাগ কাটে বই কি। তাছাড়া বলা নেই কওয়া নেই, হুট করে একটা মানুষ এমন করে উধাও হয়ে গেল, এটা তো আর মুখের কথা নয়, তাই না? তাই আমি পুলিশে একটা ডায়েরি করেছিলাম, কিন্তু পুলিশ যখন তদন্ত করেও কোনো কিছু করতে পারলো না, তখন আমরা হাল ছেড়ে দিই। তাছাড়া তুমি হয়তো জানো, আমাকে বিভিন্ন কাজে সবসময় ব্যস্ত থাকতে হয়। এইসব করার সময় কোথায়? অতুল দেব এসেছিল সেটারই একটা রিপোর্ট করতে। মেয়েটি যেহেতু আমার এখান থেকে উধাও হয়ে গিয়েছে, তাই পুলিশ হোক বা সাংবাদিক, তারা যে প্রথমে আমাকেই জিজ্ঞাসাবাদ করবে এটা নিশ্চয়। কিন্তু এতদিন পর কেন? আমার জানা মতে ঘটনা ঘটেছিল বেশ কয়েক মাস আগে। তাহলে? আমিও তো সেটাই বললাম ওনাকে, কিন্তু উনি বললেন বিষয়টা নিয়ে তিনি নাকি একবার তদন্ত করতে চান। তারপর? প্রণবচন্দ্র হয়তো কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। দুঃখিত, একটা জরুরি ফোন আছে। দাঁড়ান। হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে, আমি এখনই আসছি। হ্যাঁ, সরি, সময় দিতে পারলাম না। কথাটা বলেই প্রণবচন্দ্র উঠে চলেই যাচ্ছিলেন, কিন্তু হঠাৎই কি একটা ভেবে আবারও থমকে দাঁড়ালেন। তারপর বললেন, এক কাজ করো, আমি বলে দিচ্ছি, ওরা তোমাকে সিসিটিভি ফুটেজ দেখাবে,
অতুল দেব যে আমার এখান থেকে সশরীরে বেরিয়ে গেছে, আমার জন্তুদের খাদ্যে পরিণত হয়নি, সেটা পরিষ্কার হয়ে যাবে। আর হ্যাঁ, আজ বেশি সময় দিতে পারলাম না, আবার এসো কিন্তু। আমার এটি যুগান্তকারী আবিষ্কার তোমাকে দেখাবো। তবে তবে সে কিন্তু ফলমূল খায় না। যদিও কথাগুলো বলতে বলতে প্রণবচন্দ্রের ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে উঠল ঠিকই, কিন্তু পরক্ষণেই সেই হাসিটা বদলে গেল। ফুটে উঠল একটা কুটিল বিশ্রী রেখা। শুভ্র সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে কিসের যেন একটা ইঙ্গিত খুঁজে পেল। কই, সে তো একবারও এমনটা বলেনি যে অতুলদেব খুন হয়েছে কিংবা তার শরীর হয়েছে জন্তুর খাদ্যে। তাহলে মনের ভেতর সবকিছুই কেমন যেন তালগোল পাকাতে শুরু করেছে। শেষ কথাটা কি বলে গেলেন লোকটা? ওনার যুগান্তকারী আবিষ্কার, কেমন আবিষ্কার? আর তার পরের কথাটা, সে ফলমূল খায় না, তবে কি খায়? কথাটা মনে আসতেই শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শুভ্রর। তবে কি খায়? এত সব প্রশ্নের মধ্যেও রঘুর সাথে চারিদিকটা ঘুরে দেখতে দেখতে শুভ্র যে কখন চোখের আড়ালে খাঁচার পাশ থেকে একটা জন্তুর আধ খাওয়া ফল নিজের পকেটে পুরে নিল, সেটা প্রণবচন্দ্র তো অনেক পরের কথা, পাশে থাকা চাকরটিও টের পেল না এতটুকুও। পরদিন শুভ্র যখন আবার অতুলদেবের বিশাল বাড়িতে গিয়ে পৌঁছালো, তখন সকাল 9টা। দেবাঞ্জন বাবুর সঙ্গে দেখা হলো মিনিট 10 পর। ভদ্রলোক এসেই হাসি হাসি মুখ করে বললেন, আজ আবার এলেন যে? হ্যাঁ, আবারও বিরক্ত করতে চলে আসলাম। আপনি গতকাল বলেছিলেন যে অতুলবাবুর কাছে একজন মাঝবয়সী লোক এসেছিল। লোকটির বিষয়ে কিছু বলতে পারবেন? খুব সম্ভবত তিনি আপনার ভাইয়ের কাছে এমন কোনো সংবাদ নিয়ে এসেছিলেন যার কারণে তাকে প্রণবচন্দ্রের বাসায় যেতে হয়েছিল। আপনি ওনাকে চেনেন? কাকে? প্রণবচন্দ্রকে? হ্যাঁ, অতুলের মুখেই তো নামটা শুনেছি কয়েকবার। এতক্ষণে একটু নড়ে চড়ে বসল শুভ্র। ভেতরে একটা চাপা উত্তেজনা। প্রফেসর প্রণবচন্দ্রকে চেনাটা কোনো আশ্চর্যের বিষয় নয়, কিন্তু অমর্ত্যদেব যে ভাষাটা প্রয়োগ করলেন তাতেই শুভ্র টান টান হয়ে বসল। কবে শুনেছেন? অতুলের চলে যাবার 2-3 দিন আগেই। কি কথা হয়েছিল? দেখুন, অতুল এমনিতেও কিছু বলে না, তবে সেই দিন শুধু কথায় কথায় বলেছিল, প্রণবচন্দ্র যে ঠিক কত বড় বিজ্ঞানী তুমি সেটা কল্পনাও করতে পারবে না দাদা। তার এই আবিষ্কার হয়তো আমাদের দেশের বা দেশের মানুষের কোনো উপকার তো নয়, বরং আতঙ্কের সৃষ্টিই করবে। কিন্তু তবুও লোকটি একেবারে অসাধ্য কাজকেই যে করে দেখিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। অতুলের এমত কথা শুনে ভারী অবাক হয়ে গিয়েছিলাম। বললাম, কেমন আবিষ্কার? সেটা এখনো জানি না, তবে আন্দাজ যে একটা করিনি তা নয়। আর তুমি তো জানো আমি মিছে মিছে কাউকে সন্দেহ করি না। তবে সেটা বলার সময় আসেনি, কারণ এখনো অনেক কিছুই জানার বাকি আছে। এরপর আমি আর কোনো প্রশ্ন করিনি, তবে এটা বুঝেছিলাম অতুল কিছু একটা দেখেছে, আর সেটা দেখেই তার মন থেকে অবাক আর ওই আতঙ্কের ভাবটা এখনো যাচ্ছে না। মানে আপনি জানতে চাইলেন না? না, কারণ আমি জানি যে বলার হলে অতুল এমনিতেই বলতো। আচ্ছা, সেই যে লোকটি এসেছিল তার বিষয়ে আপনার ভাইয়ের মুখে কিছু শুনেছেন? না, কারণ আমি অতুলকে বলেছিলাম। লোকটা আমাকে একটা ঠিকানা দিয়েছিল আর বলেছিল এটা যেন অতুলকে দিয়ে দিই, খুব একটা জরুরি কিছু দরকার। ঠিকানাটা আছে আপনার কাছে? না, আমি সেদিন রাতে সে যখন ফিরে আসলো তখন তাকে ওটা দিয়ে দিই। তবে যদি অতুল সঙ্গে করে না রাখি, তবে ওটা না ওর ঘরে থাকারই কথা। যদি কিছু মনে না করেন তাহলে। হ্যাঁ, অবশ্যই, কিন্তু তার জন্য আমাকে না একটু সময় দিতে হবে। অমর্ত্যদেব চলে গেলেন। শুভ্রকে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, মিনিট 10।
তার মধ্যেই অমর্ত্যদেব হাতে একটা ডায়েরি আর একটা ছোট চিরকুট জাতীয় কিছু নিয়ে এসে সামনের সোফায় বসে জিনিসগুলো এগিয়ে দিতে দিতে বললেন, অতুল ডায়েরি লিখতো না, এটা সে কোন দিন কোন কাজ করবে সেটারই একটাই শিডিউল করে রাখতো আর কি। শুভ্র অমর্ত্যদেবের হাত থেকে ডায়েরি আর চিরকুটটা নিয়ে উঠে দাঁড়ালো, বলল, আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি বলতে কি, প্রথম দিনই আপনাকে ওইভাবে সন্দেহ করার পর ভেবেছিলাম আপনি হয়তো আমাকে তেমন কোনো সাহায্যই করবেন না। যাই হোক, যদি কোনো দরকার হয় তাহলে আপনাকে আরেকটু কষ্ট দেব, আশা করি কিছু মনে করবেন না। শহরতলির ব্যস্তমুখর পরিবেশ ছেড়ে মেঠো আঁকাবাঁকা পথ পেরিয়ে বাইকটা যে স্থানে এসে দাঁড়ালো, জায়গাটাকে ঠিক বাজার বলা চলে না। 3 রাস্তার মোড় মতন একটা জায়গা, গোটা কয়েক দোকান। যদিও এখন সব দোকানগুলো বন্ধ, কেবল একটি বাদে। দুপুরবেলা, আর একটু পরে এই দোকানটাও বন্ধ হয়ে যাবে। দোকানি তারই বন্দোবস্ত করতে ব্যস্ত। বাইকটাকে রেখে দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে শুভ্র টং দোকানের ভেতরে বসে জিনিসপত্র গোছাতে থাকা লোকটিকে জিজ্ঞাসা করল, আচ্ছা দাদা, এই বসিরহাটের রাস্তাটা কোন দিকে গিয়েছে? প্রশ্নটা শুনে দোকানি প্রথমে ভ্রু কুঁচকে তাকালো, তারপর বিরক্ত মুখে কোনো কথা না বলে ডান দিকে এবড়ো খেবড়ো রাস্তাটার দিকে ইশারা করে আবার নিজের কাজে মনোনিবেশ করল। শুভ্র আর কোনো কথা বাড়ালো না। লোকটির দেখানো পথ ধরে খানিকটা পথ এগিয়ে যেতেই যে সাইনবোর্ডটা চোখে পড়ল সেটা একটা স্কুলের, লেখা বসিরহাট উচ্চ বিদ্যালয়। সাইনবোর্ড সংলগ্ন আরেকটি ছোট বাজার। এটি আগেরটার থেকে নামমাত্র বড় বলেই মনে হলো। দুপুর হওয়ায় দোকানপাট যদিও সব বন্ধ, কিন্তু একটা লোকের দেখা মিলে গেল। তাকে জিজ্ঞাসা করতেই ঠিকানা পাওয়া গেল। শুধু তাই নয়, লোকটি এটাও বলল যে সে সেই দিকেই যাবে, যদি অসুবিধা না হয় তাহলে তার সাথেই যেতে পারে। তারপর না হয় নিজেই একেবারে গণপতি চাটুর্যের বাড়িটাও দেখিয়ে দেবে। তেমনটাই হলো। লোকটি শুভ্রকে দিক নির্দেশনা দিয়ে যে বাড়িটার সামনে এসে দাঁড় করালো, সেটার অবস্থা বড়ই শোচনীয়। অনেকদিন বাড়িতে কেউ না থাকলে যেমনটা হয়, এই বাড়ির অবস্থা ঠিক তেমনই। লোকটি শুভ্রকে দাঁড় করিয়ে রেখে হাঁক ছাড়তে ছাড়তে ভাঙা দরজাটির দিকে এগিয়ে গেল। গণপতি, ও গণপতি, বাড়ি আছো নাকি? আরে ও গণপতি। প্রথমে ভেতর থেকে কোনো সাড়া শব্দ না আসলেও কিছুক্ষণ পর অতি বৃদ্ধ ভাঙা ভাঙা কণ্ঠে সাড়া মিলল। শুধু মিললই না, সেই সাথে বাড়ির মালিকও বেরিয়ে আসলো। লোকটির বয়স কত সেটা আন্দাজ করতে পারল না শুভ্র। জীর্ণ দেহ, বয়সের সাথে পাল্লা দিতে না পেরে দেহটা খানিকটা সামনের দিকে ঝুঁকে পড়েছে। আর সেই সামনে ঝুঁকে পড়া দেহটাকে ঠিকঠাকভাবে দাঁড় করিয়ে রাখার জন্য সাহায্য নিতে হয়েছে একটা বাঁশের লাঠির। বাড়িটার যে অবস্থা, তার থেকেও করুণ অবস্থা বাড়ির মালিকের। গণপতি চাটুর্যে বাইরে বেরিয়ে আসতেই লোকটি বলল, গণপতি, এই দেখো, তোমার সঙ্গে কেউ একজন দেখা করতে এসেছে। লোকটির কথা শুনে গণপতি চাটুর্যে শুভ্রর দিকে তাকালো। তাকে চিনতে না পেরে প্রশ্ন করল, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। আমাকে আপনি চিনবেন না, আপনার সাথে একটু কথা বলার জন্য এসেছি, একটু সময় লাগবে। গণপতি চাটুর্যে প্রথম দিকটায় কি যেন ভাবল, তারপর পাশের একটা আম গাছের নিচে পাতা বাঁশের মাচা দেখিয়ে বলল, চলো ওই মাচায় গিয়ে বসি। বলো বলো, কি কথা জানতে চাও? আপনি অতুল দেব নামের কারোর সাথে দেখা করতে গিয়েছিলেন? শুনে বৃদ্ধ খানিক চমকেই উঠল। আমতা আমতা করে বলল, হ্যাঁ, কিন্তু কিন্তু কেন বলো তো? দেখুন, আমি আপনাকে সরাসরি বলি সব কথা। আপনি যে অতুল দেবের সাথে দেখা করতে গিয়েছিলেন, সে গত কয়েকদিন ধরে নিখোঁজ। ধারণা করা হচ্ছে তিনি কোনো একটা তদন্তের কাজে গিয়েই এই নিরুদ্দেশ হন, আর আমি সেই কেসটারই তদন্ত করছি।
যেহেতু আপনি তার সাথে দেখা করতে গিয়েছিলেন, তাই আপনার একটা জবানবন্দি নেওয়াটা জরুরি। বৃদ্ধ কিন্তু এই সব কথার উত্তরে কিছুই বলল না, কেবল মাথা নিচু করে বসে রইল। শুভ্র আবারও বলল, আপনি অতুল দেবের সাথে কেন দেখা করতে গিয়েছিলেন? আমার আমার মেয়ের খোঁজ জানতে। আপনার মেয়ে? বৃদ্ধ খানিক চুপ করে রইল, তারপর ধড়া ধড়া গলায় বলল, আমার মেয়ে সঙ্গীতা গত 6 মাস ধরে নিখোঁজ। কথাগুলো বলতে বলতে নিজেকে ধরে রাখতে পারে না গণপতি চাটুর্যে। জীর্ণকায় দেহটা দুলে দুলে ওঠে। বৃদ্ধকে খানিকটা ধাতস্থ হওয়ার সময় দিল শুভ্র। তারপর প্রশ্ন করল, কিন্তু আপনি সেই রিপোর্ট পুলিশে না করে একজন ক্রাইম রিপোর্টারকে কেন করতে গেলেন? পুলিশের কাছে গিয়েছিলাম বাবা, তারা বলেছে এই সব কেস নাকি তাদের কাছে প্রতিদিনই আসে। পরে শোনা যায় এইসব নিখোঁজ টিখোঁজ কিছুই নয়, মেয়েরা নাকি কোনো ছেলের সাথে পালিয়ে যায়, তারপর আবার কিছুদিন পর ফিরেও আসে। এসব নাকি স্বাভাবিক বিষয়। তারপর? আমি ওদের বললাম আমার মেয়ে তেমন নয়, সে আমাকে না বলে এমন কাজ করতেই পারে না। শুনে পুলিশ কি বলেছিল? বলেছিল এসব নাকি রিপোর্ট করার সময় সবাই বলে। মিসিং ডায়েরি করেছিল? প্রথমে করতে চাইনি, বলে এসব করে নাকি শুধু শুধু সময় নষ্ট, পরে সব ঠিক হয়ে যায়। মাঝখান থেকে নাকি পুলিশের শুধু হয়রানি হয়, কিন্তু অনেক অনেক অনুরোধ করলাম, কাজ হলো না, কোনো কাজ হলো না। তারপর একজন বলল রিপোর্ট লিখে নিচ্ছে, কিন্তু তদন্তের জন্য নয়, যদি কোনো বেওয়ারিশ লাশ আসে তাহলে খবর দেবে। বাধ্য হয়ে সেটাই করতে হলো। এটা কতদিন আগের ঘটনা? 6 মাস। খবর দিয়েছিল? প্রশ্নটা শুনে এইবার আর নিজেকে সামলাতে পারল না বৃদ্ধ গণপতি চাটুর্যে। ডুকরে কেঁদে উঠল, কাঁদতে কাঁদতেই বলল, হ্যাঁ, দিয়েছিল। তারপর? মেয়েটার লাশ কাপড়ে মুড়ে নিয়ে এসেছি। এই কথাটা বলতে বলতে বৃদ্ধ যেন আরো ভেঙে পড়ল। শুভ্র তাকিয়ে রইল বৃদ্ধের দিকে। কি বলবে সে? কি বলেই বা সান্ত্বনা দেবে? তারপর আমি অতুল দেব নামের একজনের সাথে দেখা করি। মেয়েটা তো আর পেলাম না, কিন্তু তাকে কে খুন করলো সেটা জানার জন্য তার কাছে গিয়েছিলাম। সে সঙ্গীতার খুব ভালো বন্ধু ছিল। যদি কোনো কুল কিনারা হয়, পুলিশের কাছে আর যেতে সাহস পাইনি। কিনারা হয়েছিল? না, তার সাথে কেবল 2 বারই দেখা করতে পেরেছিলাম। আচ্ছা, শেষবার কবে দেখা করেছিলেন? এই কয়েকদিন আগে। কিন্তু তার বড় দাদা তো বলল আপনি তার দেখা পাননি, ফিরে আসতে হয়েছিল। হ্যাঁ, সেদিন দেখা হয়নি, ঠিকানা দিয়ে এসেছিলাম। পরের দিন ছেলেটা নিজেই এসেছিল,
কিছু বলেছিল? না না, তেমন করে তো কিছুই বলেনি। তবে তবে বলেছিল সঙ্গীতাকে যে খুন করেছে তাকে সে শাস্তি দেবে, শাস্তি দেবে। কথা বলতে বলতে আবারও চোখ দুটো ভিজে ওঠে বৃদ্ধের। শুভ্র আবারও খানিকটা সময় নেয় পরের প্রশ্ন করার জন্য। কিছুক্ষণ পর বৃদ্ধ যখন আবারও খানিকটা নিজেকে সামলে নিল, তখন আবার প্রশ্ন করল, আপনার মেয়ে কি করত? মেয়ে কি করে সেই প্রশ্নের উত্তরে গণপতি চাটুর্যে যা বললেন তা এমন। ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল সঙ্গীতা, আর তাই গ্রামের স্কুল পাশ করার পর লেখাপড়া করার জন্য শহরের এক নামকরা কলেজে ভর্তি হয়েছিল। প্রথম দিকটায় খরচ চালাতে অসুবিধা হলেও পরে সঙ্গীতা নিজেই টিউশনির টাকা দিয়ে নিজের পড়াশোনা তো বটেই, সেই সাথে বাবাকেও টাকা পাঠাতো মাসে মাসে। মেয়েটার বিজ্ঞান নিয়ে ছিল খুব আগ্রহ, তাই লেখাপড়া শেষে প্রণবচন্দ্রের কাছে পিএইচডি করছিল। মাসে মাসেই গ্রামে আসতো বাবার সঙ্গে দেখা করতে। সবই ঠিকই ছিল। শেষবার যখন এসেছিল তখন নাকি সঙ্গীতা গণপতি চাটুর্যকে বলেছিল, বাবা, আমার এত দিনের স্বপ্ন এবার পূরণ হবে। খুব তাড়াতাড়ি তোমার মেয়েকে সারা দেশ চিনবে। কথাটা শুনে খুবই খুশি হয়েছিল বৃদ্ধ গণপতি, কিন্তু তারপরই কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারে না বৃদ্ধ গণপতি। অর্থাৎ প্রণবচন্দ্র, যার নিখোঁজ হওয়ার কথা শুভ্রকে বলেছিলেন, সঙ্গীতা হলো সেই মেয়ে। রাত 12টা। নিজের রুমে টেবিলে বসে একের পর এক ছক কেটে যাচ্ছে শুভ্র। তবে কি সঙ্গীতা এমন কিছু আবিষ্কার করেছিল যার ফলে বিশ্বের বিজ্ঞানকেই পরিবর্তন করে দেওয়া যেত? যদি তেমনটাই হয় তাহলে সেটা কি? আরও একটা প্রশ্ন বারবার ঘুরে ঘুরে মাথায় এসে ধাক্কা খেয়েই যাচ্ছে। মেয়েটা খুনই বা হলো কিভাবে, আর কেন? কে করলো খুন? হয়তো সঠিক উত্তর জানা নেই, তবে সন্দেহটা কেন জানি বারবার একটা মানুষের দিকেই যাচ্ছে, আর সেই মানুষটা হলো প্রফেসর প্রণবচন্দ্র। আর অতুলদেব, সেই বা কোথায় নিরুদ্দেশ হলো? তবে কি সে কিছু একটা খুঁজে পেয়েছিল? হাজারো প্রশ্ন ছকে উত্তরের ঘরটা কেবলই শূন্য। সে ভেবেছিল হয়তো একটুখানি আলোর দেখা পাবে, কিন্তু না, অন্ধকার যেন আরো জমাট বাঁধতে শুরু করলো। মাথায় ঘুরছে, আচ্ছা সঙ্গীতা তো প্রণবচন্দ্রের কাছে পিএইচডি করছিল, কিন্তু তখন সেটা না বলে তার ওখানে কাজ করত এটা বলল কেন? মানুষটা বাইরে থেকে আর যেমনই হোক না কেন, ভেতরে যে একটা জট পাকিয়ে আছে সেটা বুঝতে পারে শুভ্র। অথচ আশ্চর্যের বিষয় এই যে তার বিরুদ্ধে কোনো প্রমাণও নেই। সিসিটিভি ফুটেজ দেখেছে শুভ্র, সেখানে অতুলদেবকে দিব্যি বাইরে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে। তবে কি সেদিনের পর আবারও সেখানে গিয়েছিল? এমনটা হওয়া অস্বাভাবিক নয়। হতে পারে অতুলদেব পরে আবার সেখানে গিয়েছে, কিন্তু সে ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে। একবার ভালো করে চেক করলে হয় না? ভাবতে ভাবতে ল্যাপটপটা অন করে ফুটেজটা আবার চালিয়ে দেয় শুভ্র। অতুলদেব যে সময়টা প্রণবচন্দ্রের বাসা থেকে বেরিয়েছে সেখান থেকে 3 দিনের ফুটেজ সে নিয়ে এসেছে। ফুটেজটা কয়েকটা ভাগে ভাগ করে শুভ্র কয়েকজন কলিগকে পাঠিয়ে দিল, কারণ নিজে পুরোটা দেখলে অনেকটা সময় লেগে যাবে, হাতে এতটা সময় নেই। কিন্তু লাভ কিছুই হলো না। 3 দিনের সিসিটিভি ফুটেজ থেকে 1 সেকেন্ডের জন্যও ডিলিট করা হয়নি কোনো দৃশ্য। অর্থাৎ সেদিনের পর
অতুলদেব আর সেখানে একবারের জন্যেও যায়নি। জমাট বাঁধা অন্ধকার যেন দেওয়ালে পরিণত হতে শুরু করল। তবে কি শুভ্র ভুল পথে হাঁটছে? পরপর দুটো মানুষ উধাও। একজনের লাশ উদ্ধার করল পুলিশ, আর একজনের এখনো কোনো খোঁজ নেই। এত বড় দুটো ঘটনা ঘটে গেল, অথচ পুলিশের কাছে কোনো প্রমাণ নেই। ফোনের ডায়ালে একটা নাম্বার তুলে কল দেয় শুভ্র। দুবার রিং হতেই ওপাশ থেকে ভেসে আসলো, হ্যালো। হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা, 6 মাস আগে গণপতি চাটুর্যে নামের একজন লোক আপনার থানায় একটা মিসিং ডায়েরি করতে গিয়েছিল, সঙ্গীতা নামের একটা মেয়ের বিষয়ে। একটু দেখুন তো কেসটা। এক মিনিট স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ এসেছিল। হ্যাঁ, সেই ডায়েরি করার 6 দিন পর আমরা একটা মেয়ের মৃতদেহ উদ্ধার করি। যদিও সেই মৃতদেহটা ততদিনে পচে গিয়েছিল, চেনার কোনো উপায় ছিল না, কিন্তু তবুও তার বাবা দেহটা দেখেই চিনতে পারে। কিভাবে শনাক্ত করেছিল? গলার চেন আর হাতে একটা কাটা দাগ দেখে। পোস্টমর্টেম হয়েছিল? হ্যাঁ স্যার। কিভাবে মারা গিয়েছিল? শ্বাসরোধ। ডিএনএ রিপোর্ট মিলেছিল? না স্যার, ডিএনএ মিলানো সম্ভব হয়নি, কারণ ভিকটিমের পিতা নিজের নয়, ছোটবেলায় দত্তক নিয়েছিল। কথাটা শুনে অবাক হয়ে যায় শুভ্র। সঙ্গীতা গণপতি চাটুর্যের নিজের মেয়ে ছিল না, অথচ এত বড় একটা কথা দিব্যি চেপে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, তদন্তের রিপোর্টটা পাঠিয়ে দিন। ঠিক আছে, তবে লাভ কিছুই হবে না। আমরা খোঁজ পেয়েছিলাম, মেয়েটি প্রণবচন্দ্রের কাছে কাজ করত। আমরা সেখানে যাই, সেখানে খোঁজ পাই তিনি তার আগেই একটা মিসিং ডায়েরি করেছিলেন, সেটাও 7 দিন আগে। এরপর আমরা কেসটা বন্ধ করে দিই। ফোনটা রেখে দেয় শুভ্র। ঘুরে ফিরে সেই একটাই নাম আসবে সব জায়গা থেকে, প্রণবচন্দ্র। যদি সে কোনো অপরাধ নাই করে থাকে, তাহলে এত লুকোচুরি কেন? প্রশ্নটা তাকেই করতে হবে। ফোনে তার যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে পড়ে শুভ্র। এবার আর অপেক্ষা করতে হলো না, বরং ভদ্রলোক নিজেই শুভ্রর জন্য অপেক্ষা করছিলেন। বললেন, এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি দেরি করে ফেলেছো। 4টায় আমার একটা সেমিনারে যোগ দিতে হবে। কথাটা বলেই নিজের বাম হাতের কবজির দিকে চোখ বুলিয়ে নিয়ে আবার বললেন, তোমার হাতে 10 মিনিট সময় আছে, যা প্রশ্ন করার এর মধ্যেই করতে হবে। আমার 10 মিনিটও লাগবে না। বেশ, তো শুরু করো। সঙ্গীতা নামের মেয়েটি আপনার কাছে কাজ করত, নাকি পিএইচডি করার জন্য এসেছিল? দুটোই। পিএইচডি করছিল এটা ঠিক, কিন্তু পাশাপাশি সে আমার এখানে কাজও করত, আমাকে এটা ওটা করতে সাহায্য করত, তার জন্য আমি ওকে পয়সাও দিতাম। আপনি কি জানতেন সে মারা গেছে, আর সেটাও 6 মাস আগে? হ্যাঁ জানতাম, পুলিশ তদন্তের জন্য এসেছিল তখন জেনেছি। সেদিন বললেন না কেন? বলিনি কারণ আমি ভেবেছি তুমি জানো। তোমার হাতে কিন্তু আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে। শেষ প্রশ্ন, সঙ্গীতা এমন একটা কিছু আবিষ্কার করেছিল যা বিজ্ঞান মহলে সাড়া ফেলে দিতে পারত, সেটা কি আপনি জানেন? হ্যাঁ, কথাটা শুনে হো হো করে হেসে উঠল প্রণবচন্দ্র। শুভ্রর মনে হলো এটা কোনো সাধারণ মানুষের হাসি নয়, যেন গভীর রাতে কোনো হিংস্র জন্তুর গর্জন। হাসতে হাসতেই বলল, কে করবে আবিষ্কার? যাই হোক, করতেই পারে, আর করলেও আমি সেটা জানতাম না।
আর সেই সাথে তোমাকে দেওয়া 10 মিনিট এই শেষ হলো। শুভ্রকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে উঠে দাঁড়ালেন প্রণবচন্দ্র। আচ্ছা, আপনি সেদিন না বললেন আপনার কোনো এক আশ্চর্য আবিষ্কার আমাকে দেখাতে চান, তা কবে আসবো বলুন? প্রশ্নটা শুনে হাঁটতে হাঁটতে পিছন ফিরে তাকান প্রণবচন্দ্র, কিন্তু কিছুই বললেন না। ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। এই হাসির অর্থ বুঝতে পারল না শুভ্র। দিন যত যাচ্ছে প্রণবচন্দ্রের ব্যস্ততা যেন ততই বেড়ে চলেছে। এই তো আর কয়েকটা দিনই তো মাত্র, তারপরই তিনি গোটা বিজ্ঞান মহলে হইচই ফেলে দেবেন। পড়ারই কথা, এতদিন ধরে গোটা বিশ্বের কাছে সকল বিজ্ঞানীরা যা কল্পনাও করতে পারেনি সেটাই করে দেখাবেন তিনি। টাকা তো বটেই, বিজ্ঞান মহলে তার সমাদর ঠিক কতটা বাড়বে সেটা ভাবলেই শরীরে একটা চমক অনুভব করছেন। দেশের সাধারণ মানুষ তো বাহবা দেবেই, সেই সাথে গোটা বিশ্বের মানুষ তার এই অভাবনীয় আবিষ্কারের তারিফ করবে। এটা কি কম সৌভাগ্যের ব্যাপার? একের পর এক সকল প্যাটার্ন সাজানো হয়ে গেছে, এখন শুধু নির্দিষ্ট দিনের অপেক্ষা। মুখে একটা প্রশস্ত হাসি খেলে যায় প্রণবচন্দ্রের, কিন্তু হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। ছোকরাটার নাম যেন কি? শুভ্র। 2 দিনের ছোকরাটা শেষে আবার কোনো ঝামেলা বাঁধাবে না তো? না, বাঁধাতে পারবে না। তাছাড়া তিনি তো কোনো অন্যায় করেননি। এই শেষের কথাটা মনে আসতেই ঠোঁটের কোণে একটা সূক্ষ্মদর্শী হাসির রেখা ফুটে উঠল। অন্যায়? তার কাজের দিকটা বিবেচনা করলে এটাকে কোনো অন্যায় বলে বিবেচিত হয় কি? না, হয় না। তাছাড়া এত বিশাল নাম কামাতে গেলে ছোটখাটো কাজ তো করতেই হয়। কথাগুলো ভাবতে ভাবতে কি যেন একটা কথা মনে পড়ে গেল প্রণবচন্দ্রের। উঠে দাঁড়ালেন, নিজের ঘর থেকে বেরিয়ে আশপাশটা একবার ভালো করে দেখে নিলেন। না, এই সময় কারুর থাকার কথা নয়, তবুও সতর্কতা শিথিল করলে চলবে না। নিজের ল্যাবের দিকে হাঁটতে শুরু করলেন প্রণবচন্দ্র। একবার প্যাটার্নটা ভালো করে দেখে নেওয়া দরকার। এর ওপরেই তো বিস্তর বক্তৃতা রাখতে হবে তাকে, নয়তো মানুষ বুঝবে কিভাবে? যদিও বোঝানোর দরকার খুব বেশি পড়বে না, তবুও তিনি চান না কোথাও এতটুকু ফাঁক ফোকর থাকুক। ল্যাবে ঢুকে দরজাটা ভালো করে লক করে ভেতরে ঢুকে টেবিলের ওপর সাজিয়ে রাখা জিনিসগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিলেন প্রণবচন্দ্র। চোখ যেন জড়িয়ে গেল। নিজেই তো অবাক হয়ে যাচ্ছে, বাকিদের কি হবে সেটা নিশ্চয়ই নতুন করে বলে দিতে হয় না। এই দিনে মেয়েটা পাশে থাকলে খুব ভালো হতো। কথাটা মনে পড়তে প্রণবচন্দ্রের মাথায় একটা চমক খেলে গেল। আচ্ছা, একই দিনে যদি সে একটার জায়গায় 2টো আবিষ্কার সবার সামনে তুলে ধরেন, তাহলে কেমন হয়? না, ভালো হয় না। লোকে তো একটার ধকলই সামলাতে পারবে না, করতালিতে ফেটে পড়বে পুরো সেমিনার। সেখানে 2টো, কাজের তুলনায় করতালিটা একটু কম হয়ে যায়। তার সে একে একে পদে পদে সময় বুঝে কাজ করাই ভালো। কিন্তু সমস্যা একটা আছে, লোকে যেমন বাহবা দেবে ঠিক তেমনি আবিষ্কারের পিছনের গল্পটাও তো খুঁজে বার করবার চেষ্টা করবে, আর তেমনটা হলেই তো বিপদ। শুধু বিপদ নয়, ঘোর বিপদ। আর কোনো ভুল তিনি করতে চান না। একটা ভুল তার সারা জীবনের পরিকল্পনা তো বটেই, সেই সাথে সবকিছু নিমেষের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে। সেদিন আর একটু হলেই সবকিছু ভেস্তে যাচ্ছিল।
সেই এক ভুল তিনি আর করতে চান না। একবার গিয়ে জিনিসটাকে দেখে আসলে কেমন হয়? তাতে মনের জোর আরেকটু বাড়বে না? হ্যাঁ, বাড়বে। কথাগুলো ভাবতে ভাবতে ধীর পায়ে এগিয়ে গেলেন সাদা ধপধপে দেওয়ালটার দিকে। খাসা হাতে কাজ বলতে হয়। কেউ কি একবারের জন্য বলবে এখানে একটা গোপন দরজা আছে? তারই তো কতবার ভুল হয়েছে। দেওয়ালের একটা নির্দিষ্ট জায়গায় হাত রাখতেই খানিকটা চমকে উঠলেন প্রণবচন্দ্র। না, ভয়ের কিছু নেই। ফিঙ্গারপ্রিন্ট মিলে যাওয়ার পর প্রতিবারই এমন যান্ত্রিক আওয়াজ হয়, আর তারপরেই আস্তে আস্তে খুলে যায় দেওয়ালের সাথে লাগানো গোপন দরজাটা। আজও খুলল, কিন্তু ভেতরে ঢোকা হলো না। তার আগেই ল্যাবের কাঁচের দরজায় একটা আওয়াজ হলো। বিরক্তিতে কপালের চামড়াগুলো ভাঁজ হয়ে এলো প্রণবচন্দ্রের। এই সময় আবার কি আসলো? ঘড়ির দিকে তাকিয়ে দেখে নিলেন সময়টা 10:08। এমন সময় তো এখানে কারোর আসার কথা নয়, কারণ সবাই জানে এই সময়টা তিনি গবেষণার কাজে ল্যাবে অবস্থান করেন, আর এই ল্যাবে একমাত্র তিনি ছাড়া আর কারো প্রবেশ নিষিদ্ধ। আগে অবশ্য আর একজন আসতো, সঙ্গীতা, কিন্তু গত 6 মাস একমাত্র প্রণবচন্দ্র ছাড়া এখানে দ্বিতীয় কারোর পা পড়েনি। দেওয়ালের উপর থেকে হাতটা সরিয়ে নেওয়ার 2 সেকেন্ড পরই আবারও বন্ধ হয়ে গেল দরজাটা। ল্যাবের দরজাটা খুলতেই যে মুখটা তার সর্বপ্রথম চোখে পড়ল, সে মুখ তিনি এর আগে 2 বার দেখেছেন। এই শেষ হলো। তুমি এখানে কেন? তাছাড়া জানো না কারোর সাথে দেখা করতে হলে তার অনুমতি নিতে হয়? নিয়েছি তো, আদালতের। এই যে দেখুন, জজ সাহেব খুব সুন্দর করে অনুমতি দিয়েছেন। বলেই কাগজটা এগিয়ে দিল প্রণবচন্দ্রের দিকে। প্রণবচন্দ্র কাগজটা দেখলেন, কিন্তু হাতে নিলেন না। শান্ত কণ্ঠে বললেন, এসবের কারণ? না, আসলে হয়েছে কি, আমি মানুষটা মোটেও শৌখিন নয়, বুঝলেন তো। সেদিন প্রথমবার আপনার এখানে এসে মনে একটা খটকা লাগলো। কিসের খটকা? এই যে আপনার সংগ্রহে এমন অদ্ভুত অদ্ভুত সব প্রাণী আছে, বিশ্বাস করুন আমার বড্ড হিংসে হচ্ছিল। এত সুন্দর সুন্দর জন্তু আপনি আপনার শখের বশে রেখেছেন, অথচ তাদের খাদ্য কিনা ফলমূল। ভাবা যায়। যদিও পরে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে একটি হিংস্র প্রাণীকে শান্ত করা যায় এবং অভ্যাসের ফলে খাদ্যাভ্যাসও পরিবর্তন করা সম্ভব। আপনার এই সুখটা আমার পছন্দ হলো না, জানেন। উপর মহলের কানটা একটু ভারী করে দিলাম। জানেন তো আমার উপর মহলের সাথে আমার কেমন সম্পর্ক? জানেন না, আমার বাবা তো, তাই কাজটা খুব সহজ হলো। আর তারপর একেবারে জজ সাহেবের অনুমতি নিয়ে সোজা আপনার দরজায়। কি ভালো করিনি? এক নাগাড়ে কথাগুলো বলে খানিক গর্বের হাসি হাসে শুভ্র। প্রণবচন্দ্র কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু বলা হলো না। তার আগেই শুভ্র বলল, না না থাক, আমি জানি কাজটা আমি খুব দক্ষতার সাথেই করেছি। এমনি এমনি তো আমার প্রমোশন হয়নি। আপনাকে আর কষ্ট করে তারিফ করতে হবে না। আপনাকে যা করতে হবে তা হলো, আমাদের কাছে খবর আছে। কথাটা বলে খানিক থামে শুভ্র। তারপর 2 পা আরো সামনে এগিয়ে এসে কানে কানে বলল, আসলে খবর কিছুই নেই, সবই আমার মন গড়া। তারপর আবারও 2 পা পিছনে এসে শান্ত কণ্ঠে বলল, তো যা বলছিলাম, আমাদের কাছে খবর আছে আপনি আপনার কাছে থাকা জন্তুগুলোর ভালোভাবে দেখভাল করেন না, আর তাই কয়েকজন প্রাণীবিজ্ঞানী আপনার নামে অভিযোগ করেছে এই বলে যে আপনি জন্তুগুলোকে কষ্ট দিচ্ছেন। তাই তারা চায় সেগুলোর যেন একটা ভালো ব্যবস্থা করা হয়।
আরো একটা কথা, আপনি নাকি এই সব আবিষ্কারের প্যাটার্ন জমা দেননি। আপনি এই অসম্ভব কাজ কিভাবে করলেন সেটাও নাকি বলেননি কাউকে। বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। তারা অভিযোগ করলো তাই আমাকে আসতে হলো, যদিও এইগুলো মিথ্যা। কিন্তু এই সব তো আপনি আর আমি জানি, জজ সাহেব জানেন না। আর এবার যদি প্রশ্ন করেন আমি এত রাতে কেন এসেছি, তাহলে বলবো দেখুন, আমি তো জানি আপনি কত ব্যস্ত মানুষ, হাজার হলেও দেশের গণ্যমান্য ব্যক্তিত্ব, তাই রাতেই আসলাম। কি ভালো করিনি? এর জন্য কিন্তু আমার একটা বাহবা পাওয়া উচিত, কি বলেন আপনি? প্রণবচন্দ্রের ঠোঁটের কোণে একটা হাসি খেলে যায়। শান্ত কণ্ঠে বললেন, ছক তুমি ভালোই এঁকেছ। যাই হোক, আমি কাউকে এসবের প্যাটার্ন দিইনি কখনো, কারণ আমার বাহবা পাওয়ার দরকার নেই, টাকাও দরকার নেই। তাছাড়া আমার এইসব কারোর জন্য ক্ষতিকরও নয়। আমি তোমাকে আগেই বলেছি, এইসব যদি সরকার আমার কাছ থেকে নিয়ে যেতে চায় তবে সে যেতে পারে, আমি নিষেধ করব না। তাহলে আমার অন্যায়টা কোথায়? নেই, আমি তো সে কথা একবারও বলিনি আপনি কোনো অন্যায় করেছেন। আমি শুধু আপনার প্যাটার্নটা দেখতে চাই। সেটা কি তুমি বুঝবে? খুব ভালো প্রশ্ন। জানতাম আপনি এই কথাই বলবেন, আর তাই আমি একা আসিনি তো, আর একজনকেও সাথে এনেছি। প্রফেসর জয়বর্ধন, একটু হেল্প করবেন প্লিজ। এই শেষের কথাটা বলতেই যে লোকটি ল্যাবে প্রবেশ করল তাকে দেখেই প্রণবচন্দ্রের চোখ দুটো যেন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। যাকে তিনি সারা জীবন নিজের শত্রু ভেবে এসেছেন, আজ কিনা তার সামনেই এমন নাকানি চোবানি খেতে হবে। ছি 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 ছি, এই দিনটাও দেখতে হলো। কিন্তু যদি তাই হয় তাহলে তো বিপদ। কারণ আর কেউ না জানুক, তিনি তো জানেন জন্তুগুলো মোটেও শুধু ফলমূল খায় না, বরং রাতের আড়ালে তিনি নিজে হাতে তাদের মাংস খাইয়ে দেন। যে সত্য তিনি এতদিন সবার কাছে লুকিয়ে রেখেছিলেন, তবে কি আজ সেটাই বেরিয়ে আসবে গর্ত থেকে? চোয়াল শক্ত হয়ে আসে প্রণবচন্দ্রের। আর যদি না দেখায়? কোনো জোর নেই, শুধু আপনাকে আদালতে গিয়ে একটু হাজিরা দিতে হবে, এইটুকুই। আমার মনে হয় আপনি সেটা চান না। মনে মনে হাসে প্রণবচন্দ্র। সত্যি ছোকরাটার বুদ্ধির তারিফ করতেই হয়। কত চাও? প্রফেসর জয়বর্ধন, আপনি একটু বাইরে গিয়ে দাঁড়াবেন। এবার একটু গোপন আলোচনা শুরু হবে, প্লিজ। হ্যাঁ, এবার বলুন, কি যেন বললেন? দেখো, কয়েকদিন পর আমার একটা যুগান্তকারী আবিষ্কার সবার সামনে উন্মোচন করতে চলেছি, যার ফলে দেশে তো বটেই, বিদেশেও আমার কদর বাড়বে, সেই সাথে মানুষের উপকারও হয়। আমি এর আগে কোনো ঝামেলা করতে চাই না। হ্যাঁ, মেনে নিচ্ছি জন্তুগুলো মাংসাশী, কিন্তু এ কথা কেবল তুমি আর আমি ছাড়া আর কেউ যাতে জানতে না পারে, সেটার জন্য তুমি কত চাও? এইবার আসলে না আসল কথা। আসলে কি হয়েছে বলুন তো, এই সব কথা না নিজের মুখে বলতে লজ্জা করে। হ্যাঁ, যাই হোক, আপনি যখন নিজে থেকেই বললেন তখন আর লজ্জা না করে বলেই ফেলি। আমার টাকা নয়, অন্য একটা জিনিস চাই। শুভ্রর এমন কথায় খানিক অবাক হলেন প্রণবচন্দ্র। টাকা চায় না? তবে কি চায় এই ছেলেটি? কি চাও? আপনার বন্ধুত্ব। মানে হলো, আমি শুনেছি আপনার অনেক দূর পর্যন্ত হাত আছে, তাই বলছিলাম কি, আপনার সেই হাত দিয়ে আমার ভাগ্যের চাকাটা যদি একটু ঘুরিয়ে দেন তাহলে খুব ভালো হয় আর কি। আমার বাবা বড্ড ভালো মানুষ, কিন্তু আপনি তো জানেন এই যুগে ভালো মানুষের কোনো দাম নেই, বোঝেননি? আর কতদিন এমন চোর ডাকাতের পিছনে ছুটে বেড়াবো? তাই যদি... তোমার বুদ্ধির তারিফ না করে পারি না। যাই হোক, আমি রাজি, তবে কথা দিতে পারছি না, তবে আমি চেষ্টা করব। বেশ, তাহলেই হলো। এই ছিঁড়ে ফেললাম সব কাগজ, বাঁশও নেই, বাঁশিও নেই, সেখানে সুর উঠবে কোথা থেকে? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। উপর মহলে তোমার মতো আমার একটা লোক থাকলে আমারও সুবিধে হয়।
কিন্তু এখনই তো কিছু করতে পারবো না, বুঝোই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেসব আমাকে বলতে হবে না। তাহলে আজ আমি আসি, কিন্তু কথা যেন ঠিক থাকে। কথাটা বলে শুভ্র চলেই যাচ্ছিল, হঠাৎ প্রণবচন্দ্রের ডাকে পিছন ফিরে ডাক। আচ্ছা, তুমি বলেছিলে আমার সেই আশ্চর্য আবিষ্কারটা দেখতে চাও, দেখবে নাকি? হ্যাঁ। না, আজ না। শুভ্র চলে গেলে প্রণবচন্দ্রের মুখে একটা প্রশান্তির ছোঁয়া লাগলো। না, ছেলেটাকে হাতছাড়া করা যাবে না, দেখে তো কাজেরই মনে হচ্ছে, নয়তো এত কিছু করতে পারতো না। মন্দ হলো না, বরং এতে তার লাভই হলো। একটা বিষয় ভেবে খুব ভালো লাগছিল প্রণবচন্দ্রের, আর সেটা হলো ছেলেটা জানে তার উপর মহলে হাত আছে। এইসব যদি লোকজন না জানে তাহলে বেঁচে সুখ কোথায়? ফলাফল কিন্তু একেবারে হাতে নাতে, আর সেটাও 3 দিনের মাথায়। সত্যি লোকটার উপর মহলের আশ্চর্য রকমের হাত আছে, নয়তো এত তাড়াতাড়ি এমন একটা প্রমোশন কেউই পায় না। মোবাইলটা বেজে ওঠে শুভ্রর। নাম্বারটা অচেনা নয়, এর আগেও 2 বার এই একই নাম্বার থেকে কল করতে হয়েছিল ওকে। কলটা রিসিভ করতেও ওপাশ থেকে হাসি মাখা কণ্ঠে ভেসে আসলো প্রণবচন্দ্রের কথা। কি কাজ হয়েছে তো? বলেছিলাম কথার কোনো নড়চড় হবে না। কথাটা শুনে খানিকটা লজ্জিত হয় শুভ্র। অতি নম্র স্বরে বলল, আপনি যার মাথায় হাত রেখেছেন তার কি আর কপাল না খুলে পারে? বুঝোই তো এসব আইনি ব্যাপার স্যাপার একবারে গাছের মাথায় উঠানো যায় না। তবে আমি যখন তোমাকে কথা দিয়েছি তখন সে কথা আমি রাখবো। প্রণবচন্দ্রের এই কথা বলার পিছনে কিন্তু বেশ যথার্থ একটা কারণও আছে। শুভ্র চেয়েছিল এসিপি অনিমেষ বসু মানে তার বাবার স্থানটা নিতে, কিন্তু বললেই তো আর সেটা হয় না, কারণ তার জন্য অনেক সময় আর দক্ষতার প্রয়োজন। তবে প্রণবচন্দ্র তাকে হতাশ করেননি। আশা যা করেছিল তার থেকে একটা পদ নিচের পোস্টেই প্রমোশনটা করিয়েছেন। শুভ্র বলল, সে আর বলতে, তাহলে একটা পার্টি হয়ে যাক, কি বলেন? এই কথাটার জন্যই বোধহয় অধীর অপেক্ষায় ছিলেন প্রণবচন্দ্র নিজেও। কথাটা শুনেই চকচক করে উঠল তার 2 চোখ। বললেন, বেশ তো, তাহলে আজ রাতেই। তবে একটা কথা। কি কথা? একা। ঠোঁটের কোণে একটা সূক্ষ্মদর্শী হাসির রেখা ফুটে ওঠে প্রণবচন্দ্রের। এ তো দেখি না চাইতেই হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার। হ্যাঁ, একা। লাইনটা কেটে যায় ওপাশ থেকে। ফোনটা রেখে ঘড়ির দিকে তাকায় সে। 4:45। তার মানে হাতে বেশি সময় নেই। বন্ধ ঘর। ঘরে কেবল 2টি মানুষ, একজন প্রণবচন্দ্র আর একজন শুভ্র। দামি কাঁচের গ্লাস থেকে অনবরত গলায় মদ ঢালছে দুজনেই। জানো শুভ্র, একটা প্রবাদ আছে, যে লাঠিতে সাপ মারে সেই লাঠিটা পুড়িয়ে ফেলতে হয়। প্রবাদটা শুনেছ? মাথাটা ঝিমঝিম করছে শুভ্রর। সে অবস্থায় এই প্রশ্নের কোনো উত্তর সে দিল না। তার বদলে আরেক গ্লাস পানীয় ঢেলে নিল কণ্ঠে। প্রণবচন্দ্র তখনও বলেই চলেছে, আমি যখন প্রথম কলেজে ভর্তি হই তখন আমার বই কেনার মতো টাকা ছিল না, কিন্তু এখন দেখো এত অর্থ যে অর্থ দিয়ে আমি যা খুশি কিনতে পারি। সফলতা একদিনে আসে না, আমারও আসেনি। কথাটা বলতে বলতে উঠে দাঁড়ালেন প্রণবচন্দ্র।
তারপর টলতে টলতে এগিয়ে গেলেন শুভ্রের দিকে। তারপর পকেট থেকে একটা ছোট্ট ডিভাইস বের করে নেশায় চূর হয়ে থাকা শুভ্রের চোখের সামনে ধরে বললেন, এটা কি জানো? এটা আমার একটা যন্ত্র যা একজন মানুষের সকল ইন্দ্রিয় বিকল করে দিতে পারে। আর তাই কথাটা বলতে বলতে দ্রুত একটা চাপ দিলেন একটা বাটনে। শুভ্র ঠিক এই সময়ের অপেক্ষাই করছিল। সে ছিটকে গেল পেছনে, বড্ড দেরি হয়ে গিয়েছে। এরই মধ্যে পুরো শরীর অসাড় হয়ে আসতে শুরু করেছে। মাথায় প্রচণ্ড ব্যথা, সেই সাথে নড়াচড়া করার শক্তিটাও হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি জানতাম তুমি আমার সব গোপন তথ্য জেনে গেছো, কিন্তু তুমি হয়তো ভুলে গেছো আমার হাত কতটা লম্বা। যাই হোক, ওই যে বললাম, শত্রুকে বাঁচিয়ে রাখতে নেই। কথাটা বলতে বলতেই প্রণবচন্দ্র সাদা দেওয়ালটার কাছটায় গিয়ে দাঁড়ালেন। তারপর একটা নির্দিষ্ট স্থানে হাত দিতেই একটা বিপ বিপ শব্দে খুলে গেল দেওয়ালের আড়ালে থাকা গোপন দরজাটা। আর খুলে যেতেই ভেতর থেকে ভেসে আসলো একটা ঘর ঘর শব্দ। প্রাণীটা জেগে উঠেছে। ঘরের আলো জ্বালতেই ভয়ে আতঙ্কে কুঁকড়ে গেল শুভ্রর পুরো শরীর। মেরুদণ্ড দিয়ে নেমে আসলো একটা ঠান্ডা স্রোত। ও কে? একটা দুই পেয় প্রাণী যে এমন বিভৎস হতে পারে সেটা কল্পনাতেও ছিল না শুভ্রর। ঘরের আলো জ্বালতেই প্রাণীটার গতিবিধি চঞ্চল হয়ে উঠেছে। বারবার ছুটে আসতে চাইছে দুইজন মানুষের দিকে, কিন্তু পারছে না, গলায় আটকানো মোটা লোহার শিকলের জন্য। দেখো দেখো, এই হলো আমার আবিষ্কার। একটি মানুষ যে কিভাবে এমন ভয়ঙ্কর জন্তুতে পরিণত হতে পারে সেটা তুমি আর দ্বিতীয়বার দেখতে পাবে না। ও হ্যাঁ, কি যেন বলছিলে? ও ওই মেয়েটা না? ঠিক ঠিক, সঙ্গীতা। মেয়েটা এতটাই ব্রিলিয়ান্ট যে আমাকে এই টিক্কা দিয়ে দিল। হ্যাঁ, এটা কি মেনে নেওয়ার মতো কথা? আমিও পারিনি। শুরু করলাম প্ল্যান। আমি একজন প্রাণী বিজ্ঞানী। শত্রুর ওপর আমার পরিকল্পনা কেমন হতে পারে সেটা তো নিজের চোখেই দেখছো। হ্যাঁ, কথাগুলো বলতে বলতে টেবিলের ওপরে থাকা একটা কাঁচা মাংসের দলা ছুঁড়ে দিলেন জন্তুটার দিকে। আর দিতেই এক লাফে সেটা লুফে নিল প্রাণীটা। তারপর খানিকটা এগিয়ে গেলেন সেই দিকেই, কিন্তু তিনি একবারও লক্ষ্য করলেন না তার ঠিক পেছনে এতক্ষণ ধরে মাটিতে পড়ে থাকা শুভ্র এখন দাঁড়িয়ে আছে দুই পায়ে ভর করে। এইবার সেটা দেখতেই খানিকটা চমকে উঠলেন প্রণবচন্দ্র। অসম্ভব, অসম্ভব! 10 মিনিটের আগে এটা কিছুতেই হতে পারে না। কি করে হলো এটা? কি করে হলো? সম্ভব, সম্ভব, যদি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা যায়। আমি জানতাম আমার সব পরিকল্পনা আপনি ধরে ফেলেছেন, আর তাই আমাকে পথ থেকে সরাতেই আজকের এই নিমন্ত্রণ। তবে একটা কথা স্বীকার করতেই হয়, মাংসের রান্নাটা খুব ভালো ছিল। প্রফেসর জয়বর্ধন, একবার আসবেন প্লিজ। কথাটা বলতেই বন্ধ দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল 3 জন মানুষ। 2 জন পুলিশের উর্দি গায়ে, আর একজন স্বয়ং জয়বর্ধন নিজে। আপনার সব পরিকল্পনা ধরা পড়ে গেছে মিস্টার প্রণবচন্দ্র। এতে অবশ্য দোষটা আপনার নয়, আপনার চাকরের। জন্তুদের খাবার দেওয়ার সময় একটু সাবধান হওয়া উচিত ছিল, আর তাছাড়াও খাবারের বাকি অংশগুলোর একটা ভালো ব্যবস্থা করা উচিত ছিল।
এইভাবে যেখানে সেখানে ফেলে রাখা উচিত হয়নি। আপনি তো জানেন কারোর খাবারের অংশ দিয়ে তাকে আইডেন্টিফাই করা যায়। আপনার সংগ্রহের অন্তত একটি জন্তু যে আসল নয়, বরং কোনো না কোনো মানুষের শরীরে রাসায়নিক বিক্রিয়ার ফলেই সৃষ্টি হয়েছে, তা পরীক্ষায় স্পষ্ট। বলাই বাহুল্য সেটা করেছেন আপনারও এক সময়ের বন্ধু প্রফেসর জয়বর্ধন। এর জন্য আপনি চাইলেই ওনাকে একটা ধন্যবাদ দিতেই পারেন। প্রণবচন্দ্রের গোটা দুনিয়াটা যেন টলে গেল। এতদিনের এত চেষ্টা, এত শ্রম, এত রক্ত, এত ত্যাগ সব কিনা বিফলে গেল একটা ছোকরার জন্য। সে তো ছেলেটার সব পরিকল্পনার কথা জানতো। প্রমোশন কেবলই একটা বাহানা ছিল। তিনি তো সেভাবেই কাজটা করেছিলেন। ওনার পুরো শরীর যেন ধীরে ধীরে অবশ হতে শুরু করেছে, মাথাটা ঘুরছে। আর তাতেই ঘটল বিপত্তিটা। হঠাৎই শরীরের টাল সামলাতে না পেরে পড়ে গেলেন মেঝেতে। আর পড়তেই যে জন্তুটা বারবার শিকল ছিঁড়ে একবার ছুঁয়ে দেখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল, তার মনোবাসনা পূর্ণ হলো। পরক্ষণেই একটা চিৎকার। জন্তুটা তার ধারালো তীক্ষ্ণ দাঁত দিয়ে প্রণবচন্দ্রের টুটিটা কামড়ে ধরেছে। এক মুহূর্ত, তারপরই সেটা আলাদা হয়ে গেল শরীর থেকে। ঘটনাটা এতটাই অস্বাভাবিক আর দ্রুত ঘটল যে কোনো কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। চোখের সামনে এমন নারকীয় দৃশ্য দেখে ঘরের ভেতরে 4 জন মানুষ হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। যতক্ষণে সবার সম্বিত ফিরল, ততক্ষণে প্রণবচন্দ্রের দেহের বেশিরভাগই চলে গিয়েছে জন্তুটার পেটে। এতদিনের অভুক্ত পেট এখন শান্ত। সেই প্রশান্তি নিয়ে আবারও সেই ঘরের এক কোণে কুণ্ডলি পাকিয়ে গুটিসুটি মেরে পড়ে আছেন। নীরবতা ভেঙে সবার প্রথমে প্রফেসর জয়বর্ধনী বললেন, এখন তাহলে কি করবে শুভ্র? সবই তো শেষ। শুভ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঘরের এক কোণে কুণ্ডলি পাকিয়ে বসে থাকা জন্তুটার দিকে। তাকিয়ে থাকতে থাকতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। আমার যতদূর মনে হচ্ছে এটাই সঙ্গীতা। আমি জানি না একে আবার আগের রূপে ফিরিয়ে আনা সম্ভব কিনা। যদি সম্ভব হয় তাহলে হয়তো অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে। আপনি তো নিজেও একজন বিজ্ঞানী, এইসব বিষয়ে অনেক বছর ধরে কাজ করছেন। দেখুন যদি কিছু করতে পারেন। বাকিটা পুলিশের হাতে। কিন্তু প্রণবচন্দ্রের মতো মানুষের যে এমন একটা পরিণতি হবে সেটা ভাবলেই খারাপ লাগছে। তবে হ্যাঁ, সবার কাছে এই সঙ্গীতা মৃত, তাই যা করার আপনাকে গোপনেই করতে হবে। প্রফেসর জয়বর্ধন কিন্তু কথা রাখতে পারেননি। সঙ্গীতা তার আগের অবস্থায় ফিরে আসেনি। দীর্ঘদিন চেষ্টা করেও কোনো লাভ হলো না। অবশেষে সকল প্রচেষ্টা চালানোর পর অবশেষে একদিন ডেকে পাঠালেন শুভ্রকে। বললেন, এটা এখন আর সম্ভব নয় শুভ্র, অনেকটা দেরি হয়ে গিয়েছে। এখন আর কোনো ওষুধই কাজ করছে না। দিন দিন অবস্থায় অবনতি হচ্ছে। আমার অভিজ্ঞতা যদি খুব ভুল না হয় তাহলে ওর হাতে আর খুব বেশি সময় নেই। তুমি কি একবার দেখতে চাইবে? বদ্ধ একটা ঘরের মধ্যে ঠিক আগের মতোই শেকল দিয়ে বাঁধা আছে একটা জন্তু। কারণ এই দেহের যে আকৃতি, তাকে মানুষ বলা চলে না। ঘরের আলো জ্বালতেই জন্তুটা একবার ঘাড় ফিরে তাকালো মানুষ দুটোর দিকে। সেই দৃষ্টিতে হিংস্রতা নেই, ক্রোধ নেই, নেই কোনো প্রতিহিংসা। সে দৃষ্টি করুণ। 2 চোখের সেই দৃষ্টিতে যেন হাজারো প্রশ্ন। হয়তো বোবা ভাষাতেই বলতে চাইছে, কি দোষ ছিল আমার? আমি তো এমন কিছুই চাইনি, তবুও আমার সাথে কেন এমনটা হলো?
কেন আমাকে মানুষ থেকে বানানো হলো হিংস্র দানবে? এইসব প্রশ্নের উত্তর কারোর কাছেই নেই। থাকলেও এইসব উত্তরে কি বা এসে যায় এখন? জন্তুটার শরীর ভেঙে পড়েছে আগের তুলনায়। শুভ্র লক্ষ্য করল সেটা। সেই সাথে শরীর থেকে বের হচ্ছে একটা পচা দুর্গন্ধ। এর মধ্যেই শরীর পচতে শুরু করেছে। স্বাভাবিক থাকা অবস্থায় যে সব জায়গায় রাসায়নিকটা প্রবেশ করানো হয়েছে সেখানেই পচতে শুরু করেছে। আমার অনুমান বলছে 2-3 দিনের মধ্যেই সে মারা যাবে। শুভ্র কোনো কথা বলল না, বেরিয়ে আসলো ঘর থেকে। মাথায় কেবল একটি কথা ঘুরপাক খাচ্ছে তার বারবার। খ্যাতি, বিখ্যাত হওয়ার লোভ, অন্যের সাফল্য কেন সহ্য করতে পারে না মানুষ? হায় ঈশ্বর, যদি তা না হতো তবে কি এমন এক বীভৎস নাটিকার সৃষ্টি হতো? হয়তো হতো না। আপনারা শুনছিলেন সজীব মাহমুদ নীলের কলমে হিংস্র জাল। গল্প পাঠে রৌনক, প্রণবচন্দ্রের ভূমিকায় শুভদীপ, শুভ্র, অতুল এবং কাজের লোকের ভূমিকায় সৌরভ, অনিমেষের ভূমিকায় সোমদর্শী, অমিত্য দেবের ভূমিকায় দীপ্তিমান, রঘু পুলিশ এবং গণপতির চরিত্রে গোড়া, লোক এবং জয়বর্ধনের চরিত্রে দেবজ্যোতি, সঙ্গীতা, পরমা এবং গল্পের পরিচিতি পর্বে রয়েছি আমি শিউলি। পোস্টার ডিজাইনে অভ্র, আবহ নির্মাণ এবং স্পেশাল ইফেক্টসে ডাইনামিক অ্যাটমস, সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় টিম স্টোরি বাংলা। শেষ হলো স্টোরি বাংলার আজকের নিবেদন লেখক সজীব মাহমুদ নীলের কলমে হিংস্র জাল। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আর অবশ্যই শুনতে থাকুন স্টোরি বাংলার প্রত্যেকটি গল্প। স্টোরি বাংলা, গল্পের নতুন ঠিকানা।